কীর্তিহাটের কর্চা উপন্যাসে অনেক নায়ক নায়িকা, তবে মূল নায়ক হলেন রায় বংশের সপ্তম পুরুষের অন্যতম প্রধান পুরুষ সুরেশ্বর রায়। বাংলাদেশের সমস্ত বড় জমিদারদের যা হাল হয়েছিল সেই সময়, কীর্তিহাটের রায়বাড়ি তার থেকে কিছু আলাদা ছিল না। রায়বংশের তৃতীয় পুরুষ বীরেশ্বর রায়ের সময় থেকে রায়বাবুরা কলকাতামুখী হলেন। শেষ পর্যন্ত তারা পাকাপাকি বাস করতে লাগলেন যানবাজারের প্রাসাদোপম বাড়ি করে। আর সুরেশ্বর রায় হলেন এই গল্পের মূল কেন্দ্র। সুরেশ্বরের বাবা যোগেশ্বর যেহেতু ইংরেজি পত্রকার ছিলেন, সেহেতু সুরেশ্বরের ইংরেজি পড়া এবং ইংরেজি শেখাতে কোনো রকম কোনো অসুবিধে হয়নি। আর সুরেশ্বর বয়সের তুলনায় অনেক পড়েছিল, যাকে বলে গোগ্রাসে পড়া, এবং তার খোরাক জুগিয়েছিল যোগেশ্বরী। সেদিন গল্প বলতে বলতে তিনি সুরেশ্বরকে বলেছিলেন গেলাসে মদ ঢেলে দিতে। সুরেশ্বরই দিচ্ছিল। একসময় হেমলতা এসে বলেছিলেন, এ কি, ও কি হচ্ছে, তুমি কেন ঢালছো শুরু? বাবা যে বললে। হ্যাঁ, আমিই বলেছি। খুব ভালো, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। যোগেশ্বর হেসে বলেছিলেন, দেখো, ওর বয়স 18 পার হলে আজ আমি ওকে খেতে শেখাতুম। খেতে তো ও শিখবেই, যাত্রার কাছে আর শিখবে কেন? এই বলে হা হা করে হেসেছিলেন। হেমলতা রাত্রে বলেছিলেন, না না, এত বাড়াবাড়ি করো না, দেখছি আমিই অন্যায় করেছি তোমাকে আবার ধরিয়ে। খুব যে অহংকার। মানে? তুমি না দিলে আমিই আনিয়ে শুরু করতাম বোধহয়। তুমি এলে মনের কথা নিয়ে মানুষের মতো, অথবা ডেস্টিনির মতো। তারপর কিছুদিন তিনি বিপুল উৎসাহে লিখলেন, প্রতিপন্ন করলেন। অন্তত তিনি তাই ভাবলেন যে অহিংসার কল্পনা একটি রঙিন ফানুস ছাড়া আর কিছুই নয়, এবং এই ফানুস যখন ফাটে তখন তার যে গ্যাস বাতাসে ছড়ায়, তাতে নিঃশ্বাস নেয় যে মানুষ, তাদের একটা নেশা লাগে। বুদ্ধের পরে এই নেশায় গোটা দেশের মানুষ একটা ক্লিবের জাতিতে পরিণত হয়েছিল। দেশের বর্তমান এই যে ইংরেজি শিক্ষার প্রভাবে নতুন চেতনা, সেই চেতনা সৎ কিন্তু বোকা। তুমি আর তোমার ধর্মের ধোঁয়া মেশানো অহিংসার নেশায় আবার নতুন করে ক্লিপ করে দিও না। ইংরেজের মতো এত বড় একটা জাতের শিক্ষা দীক্ষা সব ব্যর্থ হবে। দুনিয়ার ঢাকা যখন স্টিম পাওয়ারে এবং ইলেকট্রিসিটিতে চলেছে প্রচণ্ড ঘর ঘর শব্দে, তখন তুমি সেই পুরনো চরকাকে বের করে ঘ্যানর ঘ্যানর করে বিশ্বজগৎকে একটি অট্টহাস্যের সম্মুখীন করো না, এই হতভাগ্য জাতিকে। মদের পরিমাণ ক্রমশই বাড়ছিল, বলাই বাহুল্য। হেমলতা আপত্তি করলেন। তিনি বললেন, নো, আর শুনব না। মান অভিমান কাঁদাকাটির পর একটা আপোষ হলো, আর এরই মধ্যে ঘটল আরেক ঘটনা। এখানেও ঘটালেন হেমলতা। তার মামাতো ভাই তখন ব্যারিস্টার, এবং বেশ পসারওয়ালা ব্যারিস্টার। তার ছেলের জন্মদিনে বাড়িতে পার্টি ছিল, সেইখানে গিয়েছিলেন সুরেশ্বরকে নিয়ে। গান বাজনার আসর ছিল, আর সেই আসরে বাজিয়ের অভাব হচ্ছিল। বসিয়ে দিলেন ছেলেকে বায়া তবলা বাজাতে। সে চমৎকার বাজালো। 14 বছরে সবে পা দিয়েছে, সুন্দর চেহারা, তারিফ সে পাওনার থেকে বলতে গেলে বেশিই পেল। প্রশ্ন উঠল, ওমা, শিখলে কখন? পার্টিতে ছিলেন মামাতো ভাইয়ের বিশিষ্ট মক্কেলেরা। তার মধ্যে ছিলেন ছোট নেটিভ স্টেটের, যেই নেটিভ স্টেটের আয় বাংলার বড় জমিদারির থেকেও কম। সেই স্টেটের রাজার এক বান্ধবী। সে আমলেও খাঁটি ইঙ্গবঙ্গের চেয়ে তার কড়া চাল। বিলেতেও ঘুরে এসেছেন এক সময়। পরিচয় তার, তিনি রাজার প্রাইভেট সেক্রেটারি। তার সঙ্গে আলাপ হেমলতার পার্টির প্রারম্ভেই হয়েছিল। মিস্টার জে রয় এবং
ওমনিপোটেন্টের নাম তিনি জানতেন। তিনি শুনে সবিস্ময়ে বলেছিলেন, সত্যি মিসেস রয়? না এটা তোমার স্বামী প্রেমের সুন্দর স্বপ্ন? হেমলতা বলেছিলেন, অর্থাৎ তুমি বলছো বাজনা আমি জেগে শুনিনি, স্বপ্নে শুনেছি। যেমন তোমার মহারাজার শিকারের ঘটনাগুলো ঘরে শুয়ে শুয়ে দেখেছ। হেসে উঠেছিলেন মহারাজার বান্ধবী। বলেছিলেন, মহারাজার গুলির চেয়েও তোমার কথার টার্গেট অব্যর্থ এবং মারাত্মক। তা বেশ তো, আমি মহারাজার গুলির তাক দেখাতে রাজি আছি, তবে শিকারে যেতে হবে। তুমি মিস্টার রায়ের অপরূপ বাজনা আমাকে শুনিয়ে দিও। আমি গান বাজনা বুঝি, ভালোও লাগে। হেমলতা বলেছিলেন, কাল আমার ওখানে চায়ের নেমন্তন্ন তোমার। তিনি আনন্দের সঙ্গে নিমন্ত্রণ গ্রহণও করেছিলেন। হেমলতা বিশেষ কিছু জানাননি যোগেশ্বরকে। বলেছিলেন, একজন বান্ধবীকে চায়ের নেমন্তন্ন করেছি। যোগেশ্বর লিখছিলেন। বলেছিলেন, বেশ। পরের দিনে এলেন মিস চন্দ্রিকা মালহোত্রা। মিশ্রিত রক্তের যে লাবণ্য লাল কালোয় মেশানো পপি ফুলে থাকে, সেই লাবণ্যে লাবণ্যময়ী। দীর্ঘাঙ্গী, বড় চোখ, পুরো ঠোঁট। বাপ ছিলেন আর্মিতে ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল। জীবন কেটেছে ভারতবর্ষের বাইরে প্রথম দিকটায়। চন্দ্রিকার মা ছিলেন আসামের খাসিয়া খ্রিস্টান মেয়ে। ওর অধীনে নার্স ছিলেন হংকংয়ে, আর সেইখানেই বিয়ে হয়েছিল। তারপর 1914 সালের যুদ্ধের সময় ইন্ডিয়ান আর্মির সঙ্গে গিয়েছিলেন ফ্রান্সে, আর তখন চন্দ্রিকা এবং তার মা ছিল দেরাদুনে। চন্দ্রিকা সেখানেই পড়ত। দেরাদুন থেকে পাশ করে এসেছিল কলকাতায়, আর ওদিকে তখন যুদ্ধ শেষ হয়েছে। মালহোত্রার ইচ্ছে হয়েছিল হোমে বাস করবে, তাই নিয়ে গিয়েছিল স্ত্রীকন্যাকে। চন্দ্রিকা বিলেতে গিয়েছিল 1919-এ, আর বয়স তখন 19 কিংবা 20। কলকাতায় থাকাকালীনই সে নিজের গায়ের রং বিচার করে ফ্রক ছেড়ে শাড়ি ধরেছিল এবং শাড়ি পরেই গিয়েছিল ইংল্যান্ড। সে শাড়ি পরা সেখানে গিয়েও ছাড়েনি। তার সঙ্গে চুল শ্যাম্পু করা, মুখ রং করার আর্টেও দক্ষ হয়ে মূর্তিমতী পূর্ব পশ্চিমের মিশ্র সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছিল। অন্তত ওর ভক্তগণ তাই বলতো। তার মধ্যে উপনিবেশ স্বপ্নাতুর ইংরেজ সন্তানও ছিল। আর ওদিকে ডক্টর মালহোত্রা তখন শ্বেতপুষ্পে কালো ভ্রমরের মতো মধুলোলুপ হয়ে উঠেছেন এবং জুয়াতে, মদে, রেসের ঘোড়ার মতো দৌড়াতে আরম্ভ করেছেন। তার ফলে একদা পড়লেন জালে জড়িয়ে। জুয়ার সঙ্গে জালিয়াতির এবং সুরার সঙ্গে নারীর সম্পর্ক আঙ্কিক হিসেবে নিবিড়। ওদেশে ডিম যেমন নিরামিষ, তেমন বিচারে ওদেশে এ দুটোর মধ্যেই এক ধরনের আধা নিরামিষ সততা আছে। সেটা এদেশি মালহোত্রার পক্ষে বজায় রাখা সম্ভবপর হয়নি। সুতরাং জালিয়াতির দায়ে এবং অ্যাডাল্টের প্যাচে প্রায় একসঙ্গে পড়ে গেলেন। নিঃস্ব হয়েও যখন বাঁচবার সম্ভাবনাই রইল না, তখন প্রায় পাগল হয়ে গেলেন। আর ঠিক এই সময়ে এই ক্ষুদ্র করদ রাজ্যের মহারাজটির সঙ্গে মালহোত্রা পরিবারের হলো আলাপ। বয়স্ক ব্যক্তি। চন্দ্রিকার বাপ কন্যাকে সামনে রেখে এই মহারাজকে ধরেছিলেন পরিত্রাণের আশায়। তার ফল ভালো হয়নি। তার মা দাঁড়িয়েছিল পদরোধ করে। পাগল আর্মি অফিসার, তার পক্ষে এই পথের বাধা অপসারণে দিশেহারা হওয়ার কথা নয়। পিস্তল বের করে স্ত্রীকে হত্যা করেছিলেন এবং তারপরেই মাথা ভালো হয়ে গিয়েছিল, তাই তিনি নিজেও আত্মহত্যা করেছিলেন। চন্দ্রিকা একাকিনী। সে পথ খুঁজতে গিয়ে দেখেছিল, হয় হোটেলে বাসন ধুতে হয়, নয়তো ওয়েট্রেস হতে হয়, নয়তো, কিন্তু সেখানেও প্রতিদ্বন্দ্বিনী অনেক। যুদ্ধের পর ফ্রান্স, জার্মানি, রাশিয়া থেকে অনেক মেয়ে ইংল্যান্ডে এসে আশ্রয় নিয়েছে। বিয়ের বাজার থেকে পথে ঘাটে হোটেলে সর্বত্রই দাম পড়ে গেছে মেয়েদের।
সুতরাং মহারাজা যখন তাকে স্পেশাল প্রাইভেট সেক্রেটারির পদ দিলেন তখন সে নিতে দ্বিধা করেনি। সেই পদ নিয়ে সে মহারাজার সঙ্গে দেশে ফেরে। মহারাজা তার প্রতি অনুগ্রহে অকৃপণ। সে বিলেতি নাচ কিছু শিখেছিল। এখানে এসে তিনি তাকে গান বাজনা শিখিয়েছেন, বন্দুক ছুটতেও শিখিয়েছেন। মহারাজার সঙ্গে গল্ফ খেলার সে সঙ্গিনী, টেনিসেও তাকে দক্ষ করে তুলেছেন। মহারাজা এখন টেনিস খেলেন না। আগে ক্রিকেট টেনিসেও দড় না হলেও তার মহারাজত্বের গুরুত্বের সঙ্গে পাল্লা দিতে পারত। তবে পোলোতে কখনো কখনো এখনও শখ যায়। গোটা কয়েক দেশি ভাষাতেও চন্দ্রিকাকে তালিম নিতে হয়েছিল। তার মধ্যে হিন্দি, বাংলা, উড়িষ্যা ছিল অন্যতম। বাংলা সে কিছু আগের থেকেই বুঝত। এই হলো চন্দ্রিকা। হেমলতা তাকে অভ্যর্থনা করে এনে ঘরে বসিয়ে স্বামীকে ডেকেছিল। এসো একবার, আমার বান্ধবী এসেছে। বান্ধবী? কালকে সেই মহারাজার নর্ম সহচরী, বেগিওর পার্ডন প্রাইভেট সেক্রেটারি সুন্দরী? বসেছিলেন তিনি ঢিলে ঢালা একটা আলখাল্লার মতো জামা আর কোঁচানো ধুতি পরে। তাই পরেই যাচ্ছিলেন। হেমলতা বলেছিলেন, ও কি? কেন? পোশাকটা বদল করো। ও কি, ওই জামাটা? পোশাক? কি বিপদ! এই বলে পোশাক বদলের ঘরে গিয়ে নিজের সুরটা হাত দিয়ে সরিয়ে নিয়েছিলেন। তারপর আলনা থেকে হেমলতার একখানা বেনারসি চাদর টেনে নিয়ে গলায় ঝুলিয়ে নিয়ে বেরিয়ে এসেছিলেন। হেমলতা বলেছিলেন, ও কি? কেন? শোনাতে হবে বাজনা। এটা কি তার পক্ষে বেমানান হলো? খারাপ লাগছে? তবে তা বলতে পারেননি হেমলতা। সত্যি বলতে চমৎকার দেখাচ্ছিল যোগেশ্বরকে। রায়বাড়ির পুরুষদের চেহারার জন্য খ্যাতি আছে। লম্বা চেহারা, মাজা রং, টেকালো নাক, বড় চোখ, ফ্রেঞ্চকার দাড়ি, সুচলো করে পাকানো গোঁপ, আর তার সঙ্গে লুটিয়ে পড়া কোঁচানো ধুতির সঙ্গে ওই ঢিলে ঢালা ধবধবে সাদা মখমলের আলখাল্লার মতো জামায় চমৎকার মানায় যোগেশ্বরকে। শৌখিন মানুষটি এসব করেন খেয়াল বলে নয়, অনেক হিসেব করে মানিয়ে দেখে। এখন তার উপর বেনারসি চাদরটার দুটো প্রান্ত গলায় বেড় দিয়ে দুপাশে পা পর্যন্ত ঝুলে পড়তেই মনে হলো, বাহ, এই যোগেশ্বরই আসল যোগেশ্বর, যার পিতামহ প্রপিতামহ জরি মখমলের পোশাক এবং পাখড়ি পরে আর্টিস্টের সামনে বসে অয়েল পেন্টিংয়ের সেটিং দিয়েছিলেন। হেমলতাকে নিরুত্তর দেখে যোগেশ্বর বলেছিলেন, কি চুপ করলে যে? হেমলতা হেসে বলেছিলেন, তোমাকে প্রণাম। কেন? এত সব আসে মগজে? ভালো লাগছে তো? ওয়ান্ডারফুল। কালই বেনারসির চাদর কিনে আনব। রঙিন এনো, সাদা না। চলো। শ্যাম্পু করা চুল, রং করা মুখ, পালিশ করা নখ, জর্জেট পরা দীর্ঘাঙ্গী চন্দ্রিকা মালহোত্রা সিগারেট খেতে খেতে দেওয়ালের ছবি দেখছিল। 1924 সালের চৈত্র মাস। তখন অবনীন্দ্রনাথের পরে নন্দলাল, অসিত হালদার এবং এরাই এসেছিলেন। যামিনী রায়ও তখন ঠিক আসেননি। অবনীন্দ্রনাথ নন্দলালের ছবির দিকে এক দৃষ্টে তাকিয়েছিল চন্দ্রিকা, আর হাতের আঙুলে সিগারেট পুড়ছিল। মিস মালহোত্রা? ফিরে তাকিয়ে মিস মালহোত্রা সবিষয়ে চোখ বড় করে তার দিকে তাকিয়েছিলেন। একবার কোমর থেকে ভেঙে নুয়ে বাও করেছিলেন যোগেশ্বরকে। গুড আফটারনুন। হেমলতা বলেছিলেন, আমার স্বামী। হাত বাড়িয়ে দিয়েছিলেন চন্দ্রিকা এবং বলেছিল, ও হাউ ওয়ান্ডারফুল ইউ লুক। আমি ভেবেছিলাম।
এই বাজাওয়ালা ওস্তাদ ফ্রম ইউপি আর পাঞ্জাব। খিলখিল করে হেসে উঠেছিল চন্দ্রিকা। বারবার বলছিল, নো 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 নো, আমি ভেবেছিলাম মুর্শিদাবাদী নবাব শাহের কোনো তনখা পানেওয়ালা আমির। এই দাড়ির জন্য তা বলতে পারো, কিন্তু আমরা হলাম পুরনো জমিদার। এই যে আলখাল্লাটা দেখছো, এটা আমাদের বৈরাগীদের পোশাক। কোচানো ধুতি আর এই চাদর দিয়ে ভোগ এবং বৈরাগ্যের সমন্বয় হয়েছে। কি সুন্দর ব্যাখ্যা করলে তুমি। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। জানো, তোমার লেখার আমি ভক্ত। মহারাজকে কাগজ পড়ে শোনাতে হয় আমাকে, কিন্তু লেখাতে তো তোমার এই পরিচয় নেই। সেখানে তো তুমি তলোয়ার খেলো খাঁটি ইংরেজি ঢঙে। হেমলতা বলেছিলেন, তা বসে কথা বললে ভালো হয় না? নিশ্চয়ই, আমি দুঃখিত, তোমাকে আমি দাঁড় করিয়ে রেখেছি। বসে কথাবার্তা শুরু হয়েছিল। সুরেশ্বর এসে বসেছিল। হেমলতা শুনছিলেন, কিন্তু সুরেশ্বর চুপ করে শোনেননি। সে মধ্যে মধ্যে কথার মধ্যে কথা বলছিল এবং বেমানানভাবে বলেনি, বেশ মানানসই করেই বলেছিল। মিস মালহোত্রা বারবার তারিফ করছিলেন সুরেশ্বরের কথায়। সে যা বলছে তা কিন্তু আবোল তাবোল নয়। হয়তো বলার ভঙ্গিটা ছেলে মানুষের প্রকাশের চেষ্টায় আবোল তাবোল মতো শুনিয়েছিল। ঈশ্বর নিয়ে তর্ক হচ্ছিল, যে তর্ক জগতে সবচেয়ে বেশি হয় এবং যে তর্কে নেই বললেও হারে না, আছে বললেও হারে না। তারই মাঝখানে হেমলতা একসময় বলেছিলেন, কেন এসব তর্ক করছো বলো তো? সে থেকেও তোমাকে দিক করে না, না থাকলেও তোমার বৃদ্ধি হয় না। তাকে নিয়ে কেন চায়ের পেয়ালায় তুফান তুলছ? সুরেশ্বর বলে উঠেছিল, গড ইজ নাথিং বাট বদারেশন। হো হো করে হেসে উঠেছিলেন সকলে। মিস মালহোত্রা বলেছিলেন, ওয়ান্ডারফুল। সুরেশ্বর অপ্রতিভ হয়নি, বলেছিল, তার থেকে তুমি বেহালা বাজাও না বাবা। মা বলছিল তুমি আজ বাজাবে। আনো, তাই আনো, কিন্তু কি বাজাবো? আপ ফরমাইয়ে। আমি? না না, তোমার যা খুশি। সন্ধে হয়ে আসছে, পুরবি বাজাও বাবা। হেমলতা বলেছিলেন, না না, তাহলে আর কিছু জমবে না এরপর। ছড়ি টেনেছিলেন যোগেশ্বর। একটু বাজাতেই সুরেশ্বর বলেছিল, বসন্ত না বাবা। ছড়ি টানতে টানতেই ঘাড় নেড়ে সায় দিয়েছিলেন যোগেশ্বর। মিস মালহোত্রা চলে গেলে যোগেশ্বর বলেছিলেন, এদের কেন ডাকো? কেন? না, এরা হলো আলাদা জাত, এদের আলাদা ধাত। একটু ক্ষুণ্ণ হয়েছিলেন হেমলতা, কিন্তু পরের দিনই মহারাজার পুরুষ সেক্রেটারি এসে যোগেশ্বরকে নিমন্ত্রণ করেছিলেন লাউডন স্ট্রিটের বাড়িতে। একলা নয়, স্ত্রী পুত্র সমেত যোগেশ্বরকে নিমন্ত্রণ করেছিলেন চায়ে। চায়ের নিমন্ত্রণ শেষ করতে প্রায় ডিনার টাইম হয়ে গিয়েছিল। আগের কথায় বংশ পরিচয় থেকে শুরু করে খেলা, শিকার, সঙ্গীত থেকে পলিটিক্স পর্যন্ত। আর এর মধ্যেই মহারাজা হঠাৎ বলেছিলেন, মিস্টার রয়, তোমার সঙ্গে আমার কিছু প্রাইভেট কথা ছিল। যদি আপত্তি না থাকে তবে এসো না, আমরা আধ ঘন্টার জন্য ও ঘরে গিয়ে কথা বলি। চন্দ্রিকা, তুমি মিসেস রয় এবং মাস্টার বয়কে দেখাও সব কিছু। ঘরে নিয়ে গিয়ে মহারাজা বলেছিলেন, দেখো রয়, তোমার লেখা আমি পড়ি, আর তাছাড়াও আমি চন্দ্রিকার কাছে তোমার কথা শুনে 2-4 জনের কাছে পরামর্শ নিয়েছি। তারা তোমার কলম সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছে। আমার স্টেট সম্পর্কে প্রজারা এইসব কংগ্রেসি লিডারদের উস্কানিতে সহায়তায় নানান নিন্দার কথা, অশাসন কুশাসনের কথা ভেন্টিলেট করছে, দরখাস্ত পাঠাচ্ছে।
পলিটিক্যাল এজেন্ট এতে আমার ওপর সুবিধে নিতে চাইছে। আমি চাই আমি কি করছি সেই কথাটা প্রকাশ করতে। তুমি আমাকে হেল্প করো, কাজটার ভার নাও। গম্ভীর হয়ে গিয়েছিল যোগেশ্বর। এ যোগেশ্বর জার্নালিস্ট যোগেশ্বর, যে যোগেশ্বর দেশের সুলভ মতামত উপেক্ষা করে দীর্ঘদিন ইংরেজ রাজত্বকে সমর্থন করে এসেছেন, যে যোগেশ্বর 1921-এ চাকরি ছেড়েছেন, যে যোগেশ্বর নন কোঅপারেশন মুভমেন্টের ব্যর্থতায় হিন্দু শাস্ত্র সংহিতা পড়ে সিদ্ধান্তে উপনীত হয়ে উচ্চকণ্ঠে বলেছেন, অহিংসা একটি মনোরম রোমান্টিক স্বপ্ন, প্রায় ঈশ্বরের মতো, বাস্তবের সম্পূর্ণ বিরোধী। অবাস্তব বললেও যথেষ্ট বলা হয় না। মানব সমাজ এবং সভ্যতাকে ক্ষীণবল করে এতকালে বহু কষ্টে অর্জিত মনুষ্যত্বের বিকৃতি ঘটায় ক্লীবত্বে, অর্থাৎ সভ্যতার বংশধারা বা স্রোতধারায় ছেদ টেনে দেয়। এমনকি যদি সব দেশের সব মানুষ অহিংস হয়েই বসে, যুদ্ধও আর না হয়, তবে সেই দিন দলবদ্ধভাবে বনের বাঘ, সিংহ, হিংস্র জন্তুরা মানুষকে আক্রমণ করে পরমানন্দে পশু রাজত্বের সৃষ্টি করবে। এ লিখেও যে নিন্দাকে, সমালোচনাকে ভয় করেননি যোগেশ্বর, এই সেই যোগেশ্বর। তিনি বলেছিলেন, মহারাজা, এই ভার নিচ্ছে এ কথা আমি বলতে পারবো না যতক্ষণ সব না জেনেছি। আচ্ছা বেশ, তোমাকে আমি আমার সব তথ্য দিচ্ছি, ফুল স্ট্যাটিস্টিক্স দিয়ে দেব। যোগেশ্বর হেসে বলেছিলেন, স্ট্যাটিস্টিক্স আর সত্য এক নয় মহারাজ। আচ্ছা বেশ, তুমি এসো তাহলে আমার স্টেটে, দেখো সব। পূর্ণ স্বাধীনতার মধ্যে সব দেখব? নিশ্চয়ই। কাল ভেবে বলবো। আমি তোমাকে বিলেতের কাগজে যে পেমেন্ট করে তাই করব, এবং সব খরচ আমিই বহন করব। আর যদি মাইনে নিয়ে কাজ করতে চাও, না, ওদিকে আমি প্রথমটাতেই রাজি, তবে ভেবে দেখব। তুমি একবার স্টেটে এসে সব দেখো রয়, প্লিজ। ফার্স্ট ক্লাস বাংলো, মোটর, এভরিথিং। তুমি মিসেস রয়কেও নিয়ে চলো, গিয়ে দেখো। কালকে বলবো মহারাজ। পথে ভাবতে ভাবতে এসেছিলেন। কথাটা হেমলতাকেও বলেছিলেন। হেমলতা বলেছিলেন, দেখো। কি? কাল বলেছিলে চন্দ্রিকার জন্য যে ওকে কেন আনলে? বলেছিলাম। এখন? এখন? হ্যাঁ, এখন। বলতে পারছি না, ভেবে দেখি। কাজটা নিয়েছিল যোগেশ্বর। চন্দ্রিকা নিজে এসেছিল মত জানতে। মত তিনি দিয়েছিলেন। হেমলতা বলেছিলেন, এইবার বলো। কি? ডেকে ভালো করেছিলাম কি না? কর্মের একটা চক্র আছে হেম। হেমলতা হেসে বলেছিলেন, তবু বলবে না যে ভালো করেছিলাম? নিশ্চয়ই বলবো। তবে বলবো, যা ঘটবার তাই যখন ঘটে তখন সেটা ভালো। যা ঘটবার নয় তা ঘটাতে গেলে বা ঘটালে পৃথিবীতে জ্যোতিভঙ্গ হয়, সুর কাটে। আমার মতো জার্নালিস্টের পক্ষে এটাই ঘটবার। আমি জমিদারের বংশধর, জার্নালিস্ট হয়েছি। ওই কংগ্রেসি সুরে সুর মেলাতে গেলে বেসুর বলতাম। সংসারে যারা বেসুর বলে, এ যুগে তাদের বলে বিদ্রোহী। তারা জিতলে দেবতা হয়, আর হারলে অসুর নাম পায় ইতিহাসে। সে রিস্ক আমি নিতে নারাজ। 1 বছর পর হেমলতাকে বসে থেকে যোগেশ্বর যে চিঠি লিখেছিলেন তার গোড়াতেই এই কথাটার উল্লেখ করেছিলেন। তিনি চন্দ্রিকাকে নিয়ে পালিয়ে যাচ্ছেন ইউরোপ। গোড়াতেই লিখেছিলেন, তোমাকে এই চন্দ্রিকা পর্বের গোড়াতেই বলেছিলাম, তুমি ওকে কেন আনলে।
তুমি জিজ্ঞাসা করেছিলে কেন, দোষ কি হলো? বলতে সেদিন পারিনি আমি, আজ লিখে জানাচ্ছি। দোষ তোমার নয়, দোষ আমার। আমি ওকে দেখে এক মুহূর্তে ক্লোরোফর্ম করা মানুষের মতো চেতনা হারিয়ে ফেলেছিলাম। ওর রূপসজ্জা, ওর ভঙ্গি, ওর শ্যাম্পু করা চুলের গন্ধ সত্যিই যেন ক্লোরোফর্মের মিষ্টি গন্ধের সঙ্গে একমাত্র তুলনীয়। তবু আমি প্রাণপণে লড়াই করে চেতনাকে জাগিয়ে রেখেছিলাম অনেকদিন। তুমি জানো, পরদিন চন্দ্রিকা এসেই আমার মত আদায় করে ছেড়েছিল। কি বলেছিল জানো? বলেছিল, রয় প্লিজ প্লিজ তুমি অমত করো না, প্লিজ। আমার চোখে নেশার ঘোর ছিল। সেই ঘোরের মধ্যেই বলেছিলাম, কেন? আমাকে নেবার জন্য এত ব্যস্ত কেন? মহারাজাকে তুমি এত ভালোবাসো? সে বলেছিল, উল্টো, ঠিক উল্টো রয়। তুমি যদি স্টেটের রঙ্গমঞ্চে আবির্ভূত হও তবে আমি পরিত্রাণ পাই। আমার নিশ্চিত ধারণা আমি পরিত্রাণ পাব। জিজ্ঞাসা করেছিলাম, মানে কি বলো তো? সে বলেছিল, রয়, আমাকে আসলে মহারাজা কিনেছে। আমার বাবা আমাকে বিক্রি করেছিল। আমি একটা সাংঘাতিক দলিলে সই করেছি। 1,00,000 টাকা অ্যাডভান্স নিয়েছি আমার চাকরির ওপর। এর থেকে আমার পরিত্রাণ নেই। তুমি যদি এসো রয়, আমি তোমাকে অনেক ফ্যাক্স দেব, প্রমাণ দেব। তার দাবিতে তখন হয়তো মুক্তি পেতে পারবো। আমি বলেছিলাম, কিন্তু মহারাজা তো তোমাকে খুব সুখে রেখেছেন চন্দ্রিকা। চন্দ্রিকা বলেছিল, তার থেকে মৃত্যু অনেক ভালো, কিন্তু মরতে আমার ভয় করে। আমি নিজের উপর দরখাস্ত করতে পারি না, আমাকে গুলি করে মেরে দেবে। তুমি এদের জানো। তবু আমি বলেছিলাম, কিন্তু আর কি এখান থেকে মুক্তি নিয়ে সাধারণ জীবনে ফিরে যেতে পারবে? সে বলেছিল, রয়, আমি তখন সাধারণ মেয়ের মতো সাধারণ মানুষের কাছে নিজেকে বিক্রি করেও বাঁচতে পারবো। আমি আর আত্মসম্বরণ করতে পারিনি। বলেছিলাম, আমার ফার্স্ট অফার রইল। চন্দ্রিকা বলেছিল, আমি নিজেকে ইন অ্যাডভান্স তোমাকে দিয়ে রাখলাম। এনগেজমেন্টও করে দিয়েছিল, সেটা একটা বড় হোটেলে। মহারাজা সেই দিন ডিনারে নেমন্তন্ন ছিল গভর্নমেন্ট হাউসে। থাক, ওসব কথার বিশদ বিবরণে প্রয়োজন নেই। আমার নিজেরও অপরাধবোধ মরে যায়নি। হেম, এটা বোধহয় একটা ব্যাধি। এটা বোধহয় নিয়েই জন্মেছিলাম, কারণ তার সংক্রমণের সূত্র আমি দেখতে পাচ্ছি আমার জন্মদাতার জীবন থেকেই। তোমাকে বিবাহের পূর্বে এই ব্যাধি আমাকে প্রায় বাঁধা বন্য জন্তুর মতো বা জোতা ঘোড়ার মতো এই মুখে চালাচ্ছিল। চলতে তো আমার বাধা ছিল না, অর্থ ছিল, আর তার উপর সমাজের যেটা তাড়না বা ভয়, তাতেও ছিলাম বেপরোয়া। কিন্তু বাবার একটা মেসেজ ছিল আমার কাছে, দাদার কাছেও ছিল। সেটা সিল করা কভার তিনি দিয়েছিলেন আমাদের অ্যাটর্নিকে। সেটা তার উইলের সঙ্গেই পেয়েছিলাম। লেখা ছিল, পিতার যদি কোনো অধিকার থাকে পুত্রকে উপদেশ দেবার, তবে উপদেশ রইল নারী বিলাস থেকে দূরে থেকো। যদি তা সম্বরণ করতে নাই পারো, তবে বিবাহ করে সংসারী হইও না। কারণটা অজানা ছিল না। আমার বাল্যকালে আমার এক মেম গভর্নেস ছিল, তিনি তার প্রেয়সী ছিলেন। আমাকে চড় মারার জন্য আমার দাদা তাকে ঘোড়ার চাবুক দিয়ে মেরেছিলেন, আর তারপর মেম সাহেব চলে গেল। বাবা তাকে অনুসরণ করে এসেছিলেন কলকাতায়, এটা প্রত্যক্ষভাবে জানতাম। তখন আমার পিতামহ বেঁচে, আর তখন থেকেই আমরা তার থেকে স্বতন্ত্র বাস করেছিলাম। পিতামহের মৃত্যুর পরেও বাবা স্বতন্ত্র থেকেছিলেন কিছুদিন। তারপর তিনি অন্য মানুষ হতে চেয়েছিলেন।
সে আত্মনির্যাতন আমি দেখেছি, এবং তখন আভাসও পেয়েছি তার প্রথম জীবনের উদ্দাম গতির বিচিত্র কথার। আর সেই কারণেই আমি দীর্ঘদিন বিবাহ করিনি, এবং উদ্দাম গতিতে ছুটতে গিয়েও ভয়ে নিজেকে সংযত রেখেছি। তারপর তুমি এলে জীবনে। তুমি দেখেছ, প্রমাণও পেয়েছ আমি কি হয়েছিলাম বা হতে চেষ্টা করেছিলাম। ইদানিং ভাবতাম আমি সব সংকট পার হয়ে এসেছি, কিন্তু না। পিতামহ ছিলেন পুণ্যবান পবিত্র চরিত্র মানুষ, অন্তত চরিত্রের দিক থেকে। বিষয় হিসেবে তার দোর্দণ্ড প্রতাপের পরিচয় চোখে দেখেছি, জীবনযাপনের ধারাও দেখেছি। এ যুগে আমার শিক্ষা অনুযায়ী তার জীবনকে বলবো আত্মনির্যাতন, অর্থহীন আত্মনির্যাতন। তিনি আমাদের শিখিয়েছিলেন একটা কথা, শিখিয়েছিলেন সংসারে মানুষের জীবনে নারীর সঙ্গে সম্পর্ক দুটি সম্পর্কের একটি ভেঙে আবার দুটি হয়েছে, এক পুরুষ আর এক প্রকৃতি। মানুষের জীবনে এই সম্পর্ক একটি পুরুষের সঙ্গে একটি নারীর, অন্যটি মাতা আর পুত্র, আর সেটা বয়স ভেদে হয় কন্যা আর পিতা। এইটাই জগৎজোড়া। আর এর অন্যথায় হলে তুমি স্বর্গ নরক মানলে নরকে পড়বে, আর না মানলে তোমাকে ফিরতে হবে জন্তু জীবনে, অথবা তাকে হতে হবে সেই পুরুষ যাকে পাপ পুণ্য দেশ সমাজ কিছুই স্পর্শ করতে পারবে না, তার নাগালও পাবে না। কথাটা সত্য। চন্দ্রিকার সঙ্গে জীবনের গ্রন্থি লাগলো, সেটা যদি মা বা কন্যার মন্ত্রে গ্রন্থি পড়ত, কিন্তু না, তা পড়ল না। আজ একটা বছর আমি নানান অজুহাতে মহারাজের স্টেটে কাটিয়েছি, ঘুরেছি, সে কেবলই চন্দ্রিকার জন্য। যখন চন্দ্রিকাকে জীবনে জড়িয়েছি তখন চেষ্টা করেছি এই রকম পুরুষ হতে, পাপ পুণ্যের দেশ সমাজের ঊর্ধ্বের পুরুষ, কিন্তু তা পারিনি। সেটা সহজ নয়। সহজ সাধারণের মতো অবস্থায় পড়লাম। ওদিকে মহারাজা, এদিকে তুমি এবং সুরেশ্বর। একদিকে ভয়, অন্যদিকে নিদারুণ অপরাধ বোধ। মহারাজা জানতে পারলে গুলি করে মারত, আর এদিকে তুমি জানলে কি হতো তা কল্পনাও করতে পারিনি। ফলে জন্তুর অধম চোরের মতো তার সঙ্গে মিশেছি। আমার সম্পদ আমার সহায়তা করেছে। বাঘের নখ আর দাঁতের মতো মানুষের এই সম্পদ আর প্রতিষ্ঠা। কিন্তু আর গোপন রইল না, মহারাজা জেনেছেন। সুতরাং শিকারীর বন ভাঙার শব্দে ভীত জন্তুর মতো চন্দ্রিকাকে নিয়ে বিদেশে পালানো ছাড়া আমার গতান্তর নেই। আজই জাহাজ ছাড়বে। বোম্বে থেকে চলে যাচ্ছি চন্দ্রিকাকে নিয়ে। ব্যাংকের পাসবইয়ে 3 লক্ষ টাকা মজুদ আছে, আর 2 লক্ষ টাকা আমি নিলাম। 1 লক্ষ টাকা চেক কেটে বাড়িঘর সম্পত্তির দলিল তোমাদের নামে করে দিয়ে বোম্বের অ্যাটর্নিকে দিয়ে দিলাম। তারা যথাসময়ে তোমাদের কাছে পৌঁছে দেবে। সম্পত্তির যা পৈতৃক তা সুরেশ্বরেরই রইল। এই অধিকার ওর জন্মগত। তবে শর্ত রাখলাম, যতদিন তুমি বাঁচবে ততদিন সব কাজে তোমার মত নিতে হবে। তোমাকে আমার ব্যক্তিগত সম্পত্তি আর 1 লাখ টাকার অর্ধেক 50,000 নিবিড় সত্ত্বে। মার্জনা করতে বলবো না, বলবো অভিসম্পাতি দিও। অন্য দেশের মতো ডাইভোর্স নেই, থাকলেও আমি বলতে পারতাম না। তোমাকে কিন্তু আমি আজও ভালোবাসি। তবে বিশ্বাস করো, আমার কোনো শক্তি নেই আজ। আমি ভেসে যাচ্ছি একটা দুর্দান্ত আকর্ষণে। কি মোহ এই মেয়েটার! ওহ! সুরেশ্বরকে বাঁচাতে চেষ্টা করো, কিন্তু তাকে বন্ধনে বেঁধো না। মানুষ কেউ কাউকে বাঁচাতে পারে না হেম। মানুষ নিজেই বাঁচে। তার বীজ থাকে তার চরিত্রে। সে চরিত্র আপনিই গড়ে ওঠে। অন্য যেটা গড়ে দেয় সেটা খড়ের কাঠামোর ওপর চাপানো মাটি আর রং।
কালে ফাটে জলে গলে। ইতি যোগেশ্বর রায়। সুরেশ্বরের বয়স তখন 14 কিংবা 15। 1924-এর শেষ, 25-এর আরম্ভ। 16 আনা বুঝবার বয়স না হলেও 12 আনা বুঝবার বয়স হয়েছিল। হেমলতা প্রথমে কথাটা চাপাই রেখেছিলেন। বলেছিলেন, যোগেশ্বর ইউরোপে বেড়াতে গেছেন, সারা ইউরোপ বেরিয়ে তবে ফিরবেন। স্বামীকে দায়ী করেননি এমন নয়, তবে যতখানি করা উচিত ততখানি করেননি। করেননি নিজের দৈহিক অক্ষমতার জন্য। দ্বিতীয় সন্তান মৃতকন্যা প্রসব করার পর থেকে তিনি স্বামীর মনের সঙ্গিনী ছিলেন, গৃহের গৃহিণী ছিলেন। তাদের জীবনের ধর্ম যেটা ছিল সেই ধর্মানুযায়ী সহধর্মিণীও ছিলেন। কিন্তু নারী হিসেবে তো তার কোনো মূল্য ছিল না স্বামীর কাছে। মানুষের জীবনে তৃষ্ণা স্বভাব ধর্ম। সেই তৃষ্ণায় যে জল জমে বরফ না হয়ে পাথর হয়ে গেল, তার কোনো মূল্য থাকে তৃষ্ণার্তের জীবনে? যোগেশ্বর তৃষ্ণাকে যদি জয় করতে পারতেন, তবে তার চেয়ে সৌভাগ্যবতী কেউ হতো না। জীবনের অশ্বমেধ যজ্ঞ রাম করেছিলেন স্বর্ণ সীতাকে নিয়ে। তা যদি যোগেশ্বর নাই পেয়ে থাকেন, তবে তাকে কোন দোষে দোষী করবেন? একান্ত নীরবে অটল ধৈর্যের সঙ্গে তিনি গ্রহণ করেছিলেন ঘটনাটিকে, এবং সংসার ও বিষয় এবং সুরেশ্বর, এই দুটি তটের মধ্য দিয়ে সাগর সঙ্গমের অদূরবর্তিনী নদীর মতো অনুচ্ছ্বসিতভাবে প্রবাহিত রেখেছিলেন নিজেকে। কোনো কিছু বদল করেননি, অর্থাৎ জীবনযাত্রার প্রণালীর। আক্ষেপের মালা নিয়ে জপ করতে বসেননি, ছেলের ধ্যান ধারণারও পরিবর্তন করতে চাননি। কিন্তু ছেলে বদলেছিল। কথাটা হেমলতা চেপেই ছিলেন, কিন্তু বাইরের লোকেরা চাপেনি, তারা প্রকাশ করে দিয়েছিল। 15 বছরের সুরেশ্বরের কানে সেটা পৌঁছেছিল। স্বাভাবিকভাবে অনিবার্য আঘাতে সে আহতও হয়েছিল, আর তার ফলে সে হঠাৎই হতে চেয়েছিল গোঁড়া হিন্দুর ছেলে। অর্থাৎ মনে মনে সে এর কারণ হিসেবে স্থির করেছিল, যোগেশ্বরের অহিন্দু অভারতীয় মনই এই অনর্থের মূল। নতুন করে ধরেছিল খদ্দর, চরকাও কিছুদিন কেটেছিল, এবং মাকে তাগিদ দিয়ে উপনয়নের ব্যবস্থা করে উপবীতধারী হয়ে বছরখানেক সন্ধ্যা আর্নি করেছিল, নিরামিষ খেয়েছিল, খালি পায়ে হেঁটেছিল, বাড়িতেও খালি গায়ে থেকেছিল, সংস্কৃতও পড়েছিল। বছরখানেকের পর অনুভব করেছিল সন্ধ্যা আর্নিকে সময় যায় অনেক, সুতরাং সন্ধ্যা আর্নিক ছেড়ে শুধু গায়ত্রী মন্ত্র জপ করত। সেটার আরম্ভ হলো ম্যাট্রিক পরীক্ষা দেবার সময় থেকে। পরীক্ষা দিয়েছিল সে 16 বছর বয়সে, কিন্তু পাশ করতে পারেনি, ফেল হয়েছিল অঙ্কে। আর শুধু একবার নয়, পরপর 2 বার ফেল করে পড়াটাই ছেড়ে দিল এবং ছবি আঁকায় ঝুঁকল। চিত্রকর হবে সে। আদর্শ তার প্রথম নন্দলাল, তারপর যামিনী রায়। ভর্তি হলো আর্ট স্কুলে। সেখানে বছর 3 পড়ে পরীক্ষা দিলে না, পড়া ছেড়ে দিলে, এবং আবার ম্যাট্রিক দেবার জন্য পড়তে লাগলো। অর্থের অভাব ছিল না। জমিদারি রায়, কলকাতার বাড়ি ভাড়া, 1 লাখ টাকার কোম্পানির কাগজের সুদ, সবের কল্যাণে তার বর্তমান জীবন কেন? আমরণ ভাবী জীবনের দিগন্ত কি করবে, এই নিয়ে এক বিন্দু সমস্যা ও এক ফোঁটা কালো মেঘে ছিটে বা ছায়া বুলোতে বা ফেলতে পারেনি। তার মা হেমলতাও এই বিষয়ে উদ্বিগ্ন হননি, কারণ তিনি এই কয়েক বছরের সম্পত্তিকে পরিচালনা করে সম্পত্তিকে বাড়িয়েই তুলেছিলেন, তার হানি করেননি। তবে সে কেমন মানুষ হবে এই নিয়ে তার চিন্তা ছিল। কিন্তু তখনও পর্যন্ত এমন কিছু কারণ ঘটেনি যাতে তাকে দুশ্চিন্তাগ্রস্ত হতে হয়। এই বছরই খবর এসেছিল ইউরোপে যোগেশ্বর মারা গেছেন। এতদিনের মধ্যে তিনি একখানাও চিঠি দেননি। শেষ চিঠি এসেছিল, আমি হাসপাতালে, মরব কয়েকদিনের মধ্যে, তাতে সন্দেহ নেই। একলা শুয়ে আছি। চন্দ্রিকা 1.5 বছর আগে আমাকে ছেড়ে গেছে। আমি তাকে সহ্য করতে পারছিলাম না।
আমি তোমাকে ছেড়ে তাকে পেয়ে সন্তুষ্ট হতে পারিনি। একের পর যখন দুইয়ের দিকে মন ছোটে, তখন সে দুইয়েই বা থাকবে কেন? সে দশক পার হয়ে শতকের দিকে ছোটে, তারপর ডিজিটের পর ডিজিট বাড়ে। কিন্তু মজা কি জানো? 1 ডিজিট, 2 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিট যখন পরিণত হয় তখন শূন্য বসিয়ে তা হয়। আর তার মানেটা আজ বুঝেছি। ওই মূল্যটাই হলো শূন্য। পূর্ণ ওই একটি সংখ্যা, ওই 1। আরেকটা সত্য বুঝলাম, সেটা সবার জীবনে কিনা তা জানি নে, আমার জীবনে বটে। আর সেটা হলো এই আমার প্রাক্তন। নারী হতে সর্বনাশ। আমার জন্য শোক করো না, আমি নিজে এর জন্য দুঃখিত নই। আমার অভিযোগ নেই, আমার লজ্জা নেই, সংকোচ নেই, ভয় নেই। এর জন্য 1 বছরের মধ্যে প্রহার খেয়েছি, জরিমানা দিয়েছি, জেলও খেটেছি মাস 2 তবু মরবার সময় মনে যেটা ইচ্ছে সেটা কি তা ঠিক বলতে পারবো না। ফ্রাস্ট্রেশন বললেও আপত্তি করব না, তবে আমি তা মানি না। মনে হচ্ছে বুক জুড়ে রয়েছে শুধু বিরহ আর বিরহ, অনন্ত বিরহ। ভেবে দেখেছি, তুমি যদি পাশে থাকতে তবুও তাই মনে হতো। আমার কেউ নেই, আমি কাউকে পাইনি। অনুরোধ করব আমার শ্রাদ্ধ তোমরা করো। কি জানি, কল্পনা করে আনন্দ পাচ্ছি। হেমলতা এতদিনে ভেঙে পড়েছিলেন। ঝড়ে যে গাছ ভাঙেনি সেই গাছ একটি দমকা হাওয়ায় যখন একেবারে শুয়ে পড়ল, তখন দেখা গেল গোড়াটি ভেতরে ভেতরে একেবারে ক্ষয়ে শেষ হয়ে গেছে। মাটি বা মূলের সঙ্গে সংযোগ আর ছিল না। আগে চিঠি পড়ে হেমলতা কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়েছিলেন। তারপর বিছানায় শুয়ে মনে মনে ভেবে নিয়ে উঠে বলেছিলেন, হঠাৎ ইউরোপ রওনা হয়েছেন মহারাজার কাজে। জানতে পেরেছিল শুধু অ্যাটর্নিরা, যাদের হাত দিয়ে দলিল এসেছিল। পরে হয়তো সবটাই প্রকাশ পেয়েছিল, কিন্তু হেমলতা অস্বীকার করেছিলেন। সেই হেমলতা ওই চিঠি পড়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। দিন 3 পরে টেলিগ্রাম এসেছিল হাসপাতাল থেকে, যোগেশ্বর রায় মারা গেছেন। তারিখ তখন 10 দিনে শ্রাদ্ধ করতে হলে হাতে আছে আর 4 দিন। সেদিন অজ্ঞান হননি, বিছানায় উপুড় হয়ে পড়েছিলেন মুখ গুজে। সুরেশ্বর বাড়িতেই ছিল। 3 দিন আগে হেমলতা চিঠি পেয়ে যখন অজ্ঞান হয়ে গেলেন, তখনও সে বাড়িতে ছিল। ঘরে বসে পড়ছিল সেকালের অতি আধুনিক সাহিত্যের মাসিক পত্র। পরীক্ষা দিয়ে অবধি সে আধুনিক সাহিত্যের পাঠক হয়েছে। সময়টা চৈত্রের শেষ, তখনও পরীক্ষার খবর বের হয়নি। যুগের হাওয়াটা তাকে কাঁচা সরল তরুণ বয়সের গাছের মতো দোলা দিচ্ছে। তার চেহারায় এর ছাপও লেগেছে। তখন বিরোধ চলছিল সাহিত্য, ধর্ম ও সাহিত্যের অশ্লীল সত্যের সীমানা নিয়ে, যার পক্ষে শরৎচন্দ্র, নরেশচন্দ্র, বিপক্ষে শনিবারের চিঠির দ্বন্দ্ব চলছে। স্বয়ং কবিগুরু এতে মধ্যস্থতা করতে উদ্যত হয়েছেন। সে সময়টা একটা দারুণ উত্তেজনার কাল। সেই উত্তেজনা তার রক্তেও সঞ্চারিত হয়েছে। ওই প্রবন্ধই পড়ছিল সেই দিন। হঠাৎ ঝিয়ের চিৎকার শুনে ঘরে এসে মাকে অজ্ঞান হয়ে যেতে দেখে সে চিঠিখানা তুলে নিয়েছিল। চিঠিখানা পড়ে রেখে সে ডাক্তার ডেকেছিল এবং সেই দিন থেকেই সে এই টেলিগ্রামের প্রত্যাশা করেছিল। সে খুব একটা কাতর হয়নি। বাপের ওপর ক্রোধ তার একদিন হয়েছিল। আর্নি করেছে, খদ্দর ধরেছে, খালি পায়ে ঘুরেছে, নিরামিষও খেয়েছে। কিন্তু এখন সে খদ্দর ছাড়েনি বটে, তবে বাকিগুলো ছেড়েছে এবং বলতে গেলে আরেক রকমের হয়ে গেছে। মনে মনে বাপকে সমর্থন করার পথ খোঁজে। হয়তো তাতে তার পরিচয়ের গৌরবটা বৃদ্ধি পাবে। প্রোগ্রেসিভ বাপের প্রোগ্রেসিভ ছেলে বলে
এটাও কিছুটা কারণ হতে পারে, কিন্তু সবটা নয়। ওর মধ্যে ঝড় আছে, সেটা এলোমেলোই বয়, কিন্তু যখন যেদিকে বয় তখন সেদিকেই তার সমান গতি। সে যাক। হেমলতা বেশিক্ষণ মুখ গুজে পড়ে থাকেননি। অল্পক্ষণের মধ্যেই উঠে বসে সুরেশ্বরকে ডেকেছিলেন, নায়েবকে ডেকেছিলেন। নায়েব একজন আছেন, আর সে যোগেশ্বরের আমল থেকেই আছে। একটা ছোট সেরেস্তাও আছে, কয়েকজন কর্মচারীও আছে। তাদের কলকাতার বাড়ি ভাড়া, দেশের জমিদারির হিসেব আদায়, তার ব্যবস্থা তাদের করতে হয়। মামলা মকদ্দমাও আছে, আর সব থেকে জটিল হলো জমিদারির ব্যাপার। 2 পুরুষ আগে জমিদারির পত্তন, তা 3 পুরুষ ধরে ক্রমময় বৃদ্ধির মুখে চলছিল এবং ভাগ বাটোয়ারাও হয়নি। প্রথম পুরুষ কুড়ারাম ভট্টাচার্যের পুত্র সোমেশ্বর ভট্টাচার্য। এফিডেভিট করে রায় খেতাব নিয়েছিলেন। তার এক ছেলে বীরেশ্বর রায়। বীরেশ্বর ছিলেন নিঃসন্তান। তিনি আপনার ভাগ্নে কমলাকান্তকে পোষ্যপুত্র নিয়ে নাম রেখেছিলেন রত্নেশ্বর রায়। রত্নেশ্বরের 3 ছেলে, দেবেশ্বর, শিবেশ্বর আর রামেশ্বর। দেবেশ্বরের 2 ছেলে, যজ্ঞেশ্বর আর যোগেশ্বর। শিবেশ্বরের 3 বিবাহ, সন্তান 16টি, তার মধ্যে জীবিত 12টি, 8টি পুত্র, 4টি কন্যা। রামেশ্বর ব্যারিস্টার, থাকে এলাহাবাদে। তিনি বংশের সঙ্গে সম্পর্ক চুকিয়েছেন ব্রাহ্ম হয়ে। অবশ্য দেবোত্তরের নিজের অংশের সম্পত্তি তিনি অতি সামান্য মুনাফা রেখে পত্তনি দিয়ে হস্তান্তর করেছিলেন অপর 2 ভাইকে, এবং নিজের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করেছিলেন মেজ ভাই শিবেশ্বরকে। ভগবানের অংশ বিক্রি করেছিলেন বড় ভাইকে। এইসব করার পরই তিনি ব্রাহ্ম হয়েছিলেন। হেমলতা উঠে বলেছিলেন, এদের সকলকে খবর দিতে হবে, টেলিগ্রাম করুন। নায়েব বলেছিল, তা দিচ্ছি, কিন্তু টেলিগ্রাম কেন? চিঠি দিলেই তো হয়। আজ লিখলে কাল পাবেন সবাই। না, টেলিগ্রাম করুন। সকলকে অশৌচান্ত কামনার জন্য আসতে লিখুন। বড়বাবু অর্থাৎ যজ্ঞেশ্বরবাবুর তো আসবার উপায় নেই। ইনসলভেন্সির কেস চলছে। তিনি ওয়ারেন্টের ভয়ে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে হাটের রোগী সেজে পড়ে আছেন। ছেলেরা, আমাদের কর্তব্য আমরি করুন। মেজ খুড়শ্বশুর গোড়া হিন্দু ধার্মিক লোক, তিনি তো আসবেন। নায়েব বলেছিল, তার থেকে চলুন না আমরাই কীর্তিহাটে যাই, সেখানেই কামান হবে, ঠাকুর বাড়িতে হবে, মানে তাতে। চুপ করে গিয়েছিল নায়েব। হেমলতা তার মুখের দিকে তাকিয়েছিলেন কথাটা শেষটা শুনবার জন্য। নায়েবকে থামতে দেখে বলেছিলেন, বলুন। মানে মেজকর্তা তো খুবই গোঁড়া, এইখানে কামান হলে নাও আসতে পারেন। পরে বলতে পারেন অসুচ আমরা নিইনি, ইউরোপে মরেছে, জাত গেছে, খ্রিস্টান হয়ে গেছে, এসব তো মাঝে মাঝে বলেন সেখানে, তাই শুনতে পাই। উনি তো মামলাবাজ লোক, এরপর অসৎ জাতিরা নেয়নি, সুতরাং দেবোত্তরের সেবায়েত সত্ত্ব নিয়ে একটা কিছু বাঁধানো বিচিত্র নয়। ওখানে গেলে না হয় যা হোক মুখোমুখি হয়ে যাবে, আর শ্রাদ্ধটা ঠাকুর বাড়িতে হলে উনি আর যাই করুন, দেখবে না। হেমলতা অ্যাডভোকেট মামার কাছে মানুষ। 20 বছর পর্যন্ত সেখানে মামলা মকদ্দমার কথা শুধু কানে এমনিই শুনতেন না। 14 বছর বয়স থেকে মামার তার বরাত মতো আইনের রেফারেন্সের বইও টেনে বার করে দিতেন। তারপর যোগেশ্বরের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে যোগেশ্বর তাকে জমিদারি আইন এবং বিশেষ করে তাদের পৈতৃক সম্পত্তির মূল গ্রন্থির যে দলিল, তার সম্পর্কে অনেক কথাই বলেছেন। যোগেশ্বরের বিদেশ চলে যাওয়ার পর থেকে তিনি নিজেই সব কিছু চালিয়েছেন, সুতরাং কথাটা তার বুঝতে কষ্ট হলো না। সুরেশ্বরও বুঝেছিল, বুঝবার বয়সও তার হয়েছে। আইন মতে সে এখন সাবালক, 21-এ পা দিয়েছে। এতদিন নাবালকের গার্জেন ছিলেন মা হেমলতা, কারণ যোগেশ্বর ইউরোপে যাওয়ার সময় ছেলেকে সব দিয়ে গিয়েছিলেন।
ব্যাপারটা হলো, হিন্দু দেবোত্তরের সেবায়েত অহিন্দু হয়ে গেলে থাকতে আর পারে না। তখন সেই অংশ এসে বর্তায় অন্য অংশীদারের বয়সে যিনি জ্যেষ্ঠ তার কাছে। সে হিসেবে মেজকর্তা শিবেশ্বর রায়ের ব্যাঘ্র হয়ে ওঠারই কথা। শিবেশ্বর রায়ের 3 বিয়ে, 16টি সন্তান, তার 12টি বেঁচে এবং তার 6টি পুত্র। এবং শিবেশ্বর ইতিমধ্যেই আকণ্ঠ ঋণে আবদ্ধ। ঋণের দায়ে তার ব্যক্তিগত সম্পত্তির সবটুকুই চলে যাবে তা সকলেই বোঝে। দেবোত্তর বিক্রি হয় না, তবে পাওনি বিলি বন্দোবস্ত হয়। তাও তাকে করতে হবে, কিছু করেওছেন। এই অভিনব ফন্দিটি রামেশ্বরের আবিষ্কার। আইনের সূচি ছিদ্রপথে যে চালাতে পারে সে হাতিও পার করে নিয়ে যায়। রামেশ্বর বিলেত থেকে ব্যারিস্টার হয়ে ফিরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেবার আগেই এই ফাঁকটি আবিষ্কার করেছিলেন। দেবোত্তর জমিদারির আয় ছিল 32,000 টাকা। এই দেবোত্তরের 6 আনা রকমের মালিক ছিলেন। দেবেশ্বর, শিবেশ্বর এবং রামেশ্বর 5 আনা হিসেবের অংশীদারি। দেবোত্তরের দেবসেবা, স্কুল, টোল, দাতব্য চিকিৎসালয় প্রভৃতি খরচ বরাদ্দ ছিল 12,000 টাকা, আর বাকি 20,000 টাকা সেবায়েত অর্থাৎ এই বংশের ছেলেদের পড়াশোনা, খাওয়া পড়া এবং চিকিৎসাপত্রের ব্যবস্থা ছিল, এবং শর্ত ছিল কোনো প্রকার অহিন্দু জনচিত কর্মে বা ভোগবিলাসে ব্যয় করতে পারবেন না। দলিলকর্তা রত্নেশ্বর রায় ইচ্ছা প্রকাশ করেছিলেন, ইচ্ছামতো ব্যয়ের অধিকারী হলেও এ থেকে দান ধ্যান করেন, এটাই তার কাম্য। একটা ফাঁক তিনি রেখেছিলেন ইচ্ছে করেই। শর্ত রেখেছিলেন, ঈশ্বর না করুন যদি কোনো সেবায়েতের অবস্থা বিপর্যয় ঘটে, তবে কন্যার বিবাহ, পুত্রদের শিক্ষা, পিতৃমাতৃ শ্রাদ্ধের কালে অভাব ঘটিলে দেবসেবা প্রভৃতির বরাদ্দ 12,000 টাকা বজায় রাখিয়া উদ্বৃত্ত লাভ যাহা আমার বংশধরেরা সেবায়েত হিসেবে ভোগ করিবার হকদার রহিলেন, তাহা অর্থাৎ 20,000-এর মধ্যে আপন লভ্যাংশ পত্তনি, দরপত্তনি, দরাদরপত্তনি বিলি করিতে পারিবেন, তবে কোনো কারণে বিক্রয় করিতে পারিবেন না। রামেশ্বর এই ফাঁক দিয়ে ফাঁকি দিয়েছিলেন স্বর্গত রত্নেশ্বর রায়ের অভিপ্রায়কে। তিনি বিয়ে করে বিলেতে গিয়েছিলেন। বিলেতে থাকতেই সেই স্ত্রী মারা যান। একটিমাত্র কন্যা ছিল তার। সেই কন্যাটি রাজপুত্র দেখে বিবাহ দেওয়ার অজুহাতে দেবোত্তর সম্পত্তি পত্তনি বিলি করে মুনাফা বিক্রি করেন। সেই সম্পত্তি নিয়েছিলেন তখন দেবেশ্বর এবং শিবেশ্বর। তবে রামেশ্বর দেবেশ্বরকে কথাটা গোপন করেননি। বলেছিলেন, আমি একটি মেয়েকে বিয়ে করব, অসবর্ণ, তারা অবশ্য ব্রাহ্ম, কিন্তু সে হলে তো মেজদা আমাকে দেবোত্তরের সেবায় থাকতে দেবেন না। সুতরাং আমি যেটা পাবো সেটা আমি নিয়ে নিতে চাই। দেবেশ্বর বিচিত্র চরিত্রের লোক ছিলেন। বলেছিলেন, করো, বিক্রি করো, আমি তাতে বাধা দেব না, কারণ সম্পত্তির অধিকারের জন্য স্বাধীনতা যাবে তার সমর্থন আমি কখনোই করব না। আমার কাছে ধর্মের চেয়ে জীবন বড়, দেবতার চেয়ে মানুষকে আমি বেশি ভালোবাসি। তুমি যদি মেয়েটিকে ভালোবেসেই থাকো তবে নিশ্চয় বিয়ে করবে, এবং তোমার অংশের মুনাফা সবই তুমি পত্তনি দেওয়ার মধ্যে দিয়ে বিক্রি করে দিতে পারো। আমি তাতে আপত্তি করব না, প্রকাশও করব না। কিনেছিলেন দেবেশ্বর অগ্রণী হয়ে, সুতরাং শিবেশ্বর পিছিয়ে থাকেননি। দেবেশ্বর অর্ধেক পত্তনি নিয়েছিলেন, শিবেশ্বরও অর্ধেক নিয়েছিলেন। আর তারপর এই দীর্ঘকালের মধ্যে শিবেশ্বর অনেক সম্পত্তি ওই পথেই পত্তনি দর পত্তনি বিলি করে করে এখন শুধু দেবোত্তরের আয়টুকুর ওপর নির্ভর করে আছেন। খরচ অনেক। 3টি বিয়ে, 12টি সন্তান, বেঁচে আছে 6 কন্যা, তাদের বিয়ে দিয়েছেন। অনেক মামলাও করেছেন, অনেক যাগযজ্ঞ করেছেন। প্রথম প্রথম উৎসবে কলকাতায় থিয়েটার আনিয়েছেন। কীর্তিহাটে মহাকালী অ্যামেচার থিয়েটার খুলেছিলেন। নিজে নায়কের পাঠ করতেন। ডান্সিং ট্রুপ পুষতেন মাইনে দিয়ে। 3টে গাইয়ে সুদর্শন ছোকরা রেখেছিলেন ফিমেল পার্টির জন্য। এখন আর সেই সব নেই। এখন আছে 6 ছেলের সংসারে ছেলে বউয়ের 11 জন, আর তাদের ছেলে মেয়ে 17 জন।
ছোট ছেলে অতুলেশ্বরের তখনও বিয়ে হয়নি। ছেলেরা প্রথম আমলের বাবু ছিলেন। ঘোড়ায় চড়তেন, শিকার করতেন, মদ খেতেন। হাতিও একটা কিনেছিলেন শিবেশ্বরবাবু। এখন হাতি ঘোড়া নেই। ছেলেরাও লেখাপড়া কেউ ভালো করে শেখেনি। 8 জনের মধ্যে 2 জন এন্ট্রান্স পাস করেছিল গ্রামের স্কুল থেকে, আর বাকিরা কেউ বা 4th ক্লাস, কেউ বা 3rd ক্লাস, কেউ বা 2nd ক্লাস অবধি, আর একজন তো ম্যাট্রিক ফেল। নাতিরা কয়েকজন সুরেশ্বরের থেকে বড়, কয়েকজন সমবয়সী, বাকিরা ছোট। আর এর মধ্যেই 67 বছর বয়সের শিবেশ্বর তৃতীয় পক্ষের 30 বছরের স্ত্রীকে নিয়ে ধর্মকর্ম যাগযজ্ঞ করেন। স্বতন্ত্র থাকেন নিজের ছেলেদের সংসারে। জমিদারিতে বসেছিলেন, মামলা মকদ্দমা ভালো বোঝেন, আর বাকি খাজনার প্যাচে গরিব প্রজার অনেক রায়তি জোত ছেলেদের নামে কিনে দিয়ে তাদের আলাদা করে দিয়েছেন। দেবতরে যে অন্নভোগ হয় তার তিনি কামাননি। সেই ভোগের অন্ন ছেলেরা নাতিরাই খায়। মা কালী আছেন, মৎস্যভোগ হয় নিত্যই। আর এছাড়া তারা সব কিছুটা ভাজাভুজি করে নিয়ে সেইগুলো নিয়ে চলে যায় নাট মন্দিরে। থাকে বা আলাদা আলাদা সারিতে বসে। গৃহিণীবধূরা দাঁড়িয়ে থেকে আপন আপন সংসারকে খাওয়ান, নিজের নিজের তরকারি পরিবেশন করে দেন। আর রাত্রের আহারটাই শুধু বাড়িতে হয়। শিবেশ্বর কিন্তু বাড়িতেই খান। তিনি ছেলেদের থেকে পৃথক, থাকেন পৃথক, খানও পৃথক। ওই প্রসাদ আসে, পায়সন্নের প্রসাদ। রাত্রে শীতলে লুচির সঙ্গে ক্ষীর মিষ্টের ব্যবস্থা আছে, সেইটাই তার জন্য যায়। আর যায় সকালের বাল্যভোগের ছানা মিষ্টান্ন। শিবেশ্বর নিজে বৈষ্ণব, বাড়িতে কালী আছেন, আর রাজরাজেশ্বর শালগ্রাম শিলা আছে, খোদ আদিকর্তা সোমেশ্বরের প্রতিষ্ঠিত। তারপর রত্নেশ্বর রায় যুগল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। বংশ হিসেবে শাক্তের বংশ, কিন্তু শিবেশ্বর বৈষ্ণব মন্ত্র চেয়ে নিয়েছিলেন। তবু বাড়িতে মা কালী আছেন বলে মাছ মাংস খান, মদ খান না, গাঁজা খান। প্রথম যখন গাঁজা ধরেন তখন গাঁজা তৈরি করবার লোক ছিল। গোলাপ জলে ভেজানো গাঁজা অগুড়ো চন্দনের তক্তি বা ছোট্ট পাটার ওপর রেখে কাটা হতো। রূপোর কলকে ছিল, সেই কলকেতে গাঁজা সেজে পরিচারক হাতে ধরত এবং শিবেশ্বর টানতেন মুখ লাগিয়ে। গাঁজা হাতে ধরে খেলে হাতে গন্ধ ওঠে, সেই জন্যই ওই ব্যবস্থা। তারপর আতর মাখতেন গায়ে গন্ধ ঢাকতে। এখন আর সেসব দিন নেই। এখন নিজে সেজে নিজের হাতে ধরেই খেয়ে থাকেন। নিজের তিলক ফোঁটা কাটেন, গলায় কণ্ঠি আছে, স্ত্রীকেও কাটতে হয় ফোঁটা তিলক, গলায় তুলসীর কণ্ঠিও পড়তে হয়। এই হলেন শিবেশ্বর রায়, যোগেশ্বরের খুঁড়ো। তিনি এখন বেঁচে, আর বেশ শক্ত হয়েই বেঁচে আছেন। আজও নিত্য সকালে মামলা সেরেস্তা নিয়ে বসেন। সুতরাং হেমলতা একটু থমকে গিয়েছিলেন। তারপর বলেছিলেন, কিন্তু সে তো তার বলতে গেলে নিজের এলাকা, সেখানে যদি গোলমাল করে সব পণ্ড করে দেন। নায়েব বলেছিল, তা হোক মা তার নিজের এলাকা। একটা কথা তার এলাকাতেও সত্যি বলেই সবাই জানে, আর সেটা হলো তিনি ওখানকার লোকেদের জ্বালিয়ে পুড়িয়ে খাক করে রেখেছেন। ওখানে উনি ছাড়া আপনার আরও অনেক কঘর 10 রাত্রির জ্ঞাতি আছে। তাদের আপনাদের সঙ্গে বৈষয়িক শত্রুতা নেই। তারা সবাই এসে কামান করবেন, খাবেন। আসবেন? আসবেন? নায়েব হেসে বলেছিল, আমি ওখানকার লোক, ব্রাহ্মণ। আপনাদের জ্ঞাতি নই, তবে আপনাদের জ্ঞাতিরা সবাই আত্মীয় বন্ধু, আমি তাদের জানি। আর তাছাড়াও এতকাল জমিদারি সেরেস্তে চালালাম, কলকাঠি কিসে কোন পেঁচে নড়ে চড়ে তাও আমি জানি। কোনো ভয় নেই, চলুন। ক্রিয়া করতে হবে ভালো করে, সমারোহ করে। ব্রাহ্মণ পণ্ডিতদের বিদায় করবেন মোটা করে, আর দরকার বুঝলে কোনো কিছুতে একটা মোটা দান। বুঝলেন, কালটা এখন আলাদা। এখন ঘোড়া, হাতি, পালকি, পালঙ্ক দিয়ে দান সাগর থেকে কোনো কিছুতে দান করলেই লোকে খুশি। কিছুতে মানে ধরুন
স্কুল কিংবা ডিসপেন্সারি কিংবা যাতেও 1,000-5 টাকা দান করুন, লোকে খুশি হয়ে যাবে। আর তাছাড়া ব্রাহ্মণদের মোটা ভোজন, দক্ষিণা, ছাঁদা আর কাঙালি বিদায়। খুড়ো মহাশয় যতই খেলুন, সে খেলা চলবে না। সুরেশ্বর বসে বসে অবাক হয়ে শুনছিল। এই 21 বছর বয়সে তার চোখের ওপর অনেক ওলট পালট হলো। ছেলেবেলা থেকে ইংরেজ নবিশ বাপের সঙ্গে ইংরেজ নবিশ হয়েই গড়ে উঠেছিল। বাপ মদ খেয়েছে, সে দেখেছে। মাকে নিয়ে খানা টেবিলে বসে খেয়েছে। বাপ তাকে গান বাজনার উৎসাহ দিয়েছেন। মন তার তৈরি হচ্ছিল দেশি উনুনের ওপর চড়ানো চাটুতে দেশি রুটির মতো নয়, ইংরেজি অনুকরণে দেশি বেকারির তন্দুরিতে পাউরুটির মতো। আর তারপর হঠাৎ 21 সালে আধকাঁচা অবস্থায় অসহযোগ আন্দোলনের ওলট পালটে চড়ে বসেছিল দেশি উনুনে চড়ানো চাটুর ওপর। কিন্তু সেখানেও সে পুরো তৈরি হবার আগে ইউরোপের নতুন নতুন বাদের জোয়ারে দেশি উনুনের আগুন নিভে গেল। তবু তার বাপের শেষ আচরণের জন্য কিছুকাল ওই গরম চাটুর ওপরেই থাকতে চেয়েছিল। কিন্তু চাটু ঠান্ডা হয়ে গেল। সে এবার আবার এসে ঢুকল খাস ইউরোপীয় বেকারিতে, যেখানে মানুষের হাতের ছোঁয়াচও নিষিদ্ধ। সবই মেশিনে হয়, যাকে বলে মেশিন মেড ব্রেড। তবুও বলতে কি, কীর্তিহাটের পিতৃপুরুষের রাজরাজেশ্বর এবং রাধা গোবিন্দের ভোগের জন্য যে পদ্মপাতার মতো পাতলা এবং ওই আকারের রুটি তৈরি হয়, তার প্রতি একটা গোপন প্রশংসা তার মনে মনে ছিল। ধর্ম, ভগবান এই নিয়ে একটা সপ্রশংস কিন্তু উৎসাহহীন আকর্ষণ তাকে টানত। মেজ ঠাকুরদার ধর্মজীবন সম্পর্কে সে অনেক কথাই শুনেছে, ভালো লাগত। কিন্তু মেজ ঠাকুরদার 3টি বিয়ে তার ভালো লাগতো না। মামলা মকদ্দমার কথাও সে শুনত, সে খানিকটা মন্দ লাগত, খানিকটা আবার ভালোও লাগত। বিশেষ করে মামলাবাদ জোরদার প্রজাদের সঙ্গে এবং বর্ধিষ্ণু পত্তনীদের এবং প্রতিবেশী জমিদারদের সঙ্গে কঠিন জেদে মামলা করে জেতার গল্পগুলি তাকে খুব ভালো লাগত। কিন্তু সেই দিন নায়েবের মুখের কথাগুলি তার কপালে প্রশ্নের কয়েকটি কুঞ্চন রেখা তুলে দিল, আর সেগুলি কীর্তিহাটে গিয়ে ত্রিপুণ্ডক রেখার মতো দাগ টেনে স্থায়ী হয়ে গেল। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।